নির্বাচিত সংসদই সব সমস্যার সমাধান করতে পারে বলে মনে করেন বিএনপির নেতারা। নেতিবাচক চিন্তা না করে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রে উত্তরণের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি না থাকলেও যেন তেন নির্বাচন চায় না দলটি। রাজধানীতে জাতীয় নিরাপত্তা ও ঐক্য নিয়ে আয়োজিত সংলাপে এ কথা জানান দলটির শীর্ষ নেতারা। যাওয়ার আগে সব সমস্যার সমাধান করে তারপরে আমরা নির্বাচনে যাব, It's a daydreaming, it's a pipe dream. এটা হতে পারে না কোনোদিন। Let us all আমরা ডেমোক্রেটিক অর্ডারে দেশটাকে নিয়ে আসি এবং সকলের মতামত থাকবে যে বিগত দিনে এটা না থাকার কারণেই তো যে দেশটা আজকে এখানে আসছে। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস গুলোকে আমাকে শক্তিশালী করতে হবে এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি তাহলে আমি জাতীয় নিরাপত্তাকেও আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে কোনো নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই একমত হয়ে এই যে সামনে যে সময়টুকু যে খুব দ্রুত আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই, সেখানে আমরা যেন দ্রুত যেতে পারি, তার জন্য আমরা সবাই যেন কাজ করি। একটি ইলেকটেড ডেমোক্রেটিক গভর্নমেন্ট আমাদেরকে অনেক সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে একই দল এক এক রকম কথা বললেও আমি মনে করি এখন 26-এর ফার্স্ট হাফে, যেটা ফেব্রুয়ারি বলা হয়েছে, সরকার জুলাই বলা হয়েছে, এখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। পতিত শক্তির বিরুদ্ধে আমরা এরকম একটা গণ প্রতিরোধ কিংবা গণ আন্দোলন করেছি, সেই শক্তির প্রশ্নে, তাদের রাজনীতিতে কামব্যাক না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে। আমার ইন্ডিয়া কোশ্চেন রিজলভ হওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার গত 53 বছরের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাগুলো যে বারবার ঘটেছে, কার দ্বারা ঘটেছে, কিভাবে ঘটেছে, সেটার মধ্য দিয়ে সেটা সমাধান হতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনীতির বিকাশ, এই জন্য বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আমাদের যে জিনিসটা করা দরকার, আমাদের যে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি যে গত 15-16 বছর থেকে, সেই অধিকারটা প্রতিষ্ঠিত হওয়া দরকার, আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার, আমাদের একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার। নতুন নতুন সংস্কার প্রস্তাব এনে সময় নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন একটি অস্পষ্ট ধারণা, এটি কোনো বাস্তবসম্মত পদ্ধতি নয়। আমরা আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসা যাবে। এখন যারা পিআরের কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না, তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। এটা আলোচনার জন্য আলোচনা হচ্ছে। আমরা যে কোনো সময় যে কোনো ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত সবসময় ছিলাম, এখনো প্রস্তুত আছি। এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। আমরা মনে করি যে জনগণ নির্বাচন চায়, এটা বহুবার বলেছি, এখনো বলছি। এবং আমরা মনে করি যে যেটা আপনার নির্ধারিত হয়েছে, একটা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং প্রধান উপদেষ্টার মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচনের অনুষ্ঠানের, আমরা আশা করি যে সেই লক্ষ্যেই দেশ এগিয়ে যাবে। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। জামায়াত ইসলামী একদিকে নির্বাচনের তারিখ পেছানোর কথা বলছে আর অন্যদিকে দলীয় প্রার্থী ঘোষণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, বর্তমান সরকার যেন কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছাতে না পারে, এটাই দেশের জনগণের প্রত্যাশা। এ সময় কারবালার ইতিহাস গণতন্ত্র ও আন্দোলনকারীদের জন্য শিক্ষণীয় বলে জানান তিনি। এদিকে বলছেন পেছাতে হবে, আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন, বলে আসছেন এই আমাদের প্রার্থী। এটা হচ্ছে দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। আপনারা দেখবেন খবরের কাগজ খুললে
প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক কনস্টিটিউয়েন্সিতে সংসদীয় আসনে জামাতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইসলামের বড় কথা হচ্ছে তুমি যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকার রক্ষা করবে। উনারা কোনোদিন অঙ্গীকার রক্ষা করেনি, বেগম জিয়া অঙ্গীকার। জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচন দেয়া হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। রোববার দিনাজপুরের হিলি হাকিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বলেন, ফারাক্কা বাঁধের কারণে উত্তরাঞ্চলের মরুভূমিতে পরিণত হচ্ছে, তাই পানির জন্য গাছ লাগাতে হবে। আজকে যারা জাতীয় নির্বাচনকে দূরে ঠেলে স্থানীয় নির্বাচনের কথা বলেন, তারা কিসের কথা বলেন? আপনারা কি চান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতিশীল হোক? আজকে মানুষ গত 4টি টার্ম যাবৎ ভোট দিতে পারে নাই, তাদেরকে কোন অধিকার প্রয়োগ করার সুযোগ দিতে চান না। আপনারা কয়েকজন নেতা খালি কথায় কথায় বলেন জনগণ চায়, জনগণ চায়, তো জনগণ তার অধিকার চায়, জনগণ তার ভোটাধিকার চায়, জনগণ তার গণতন্ত্র ফেরত চায়। সেজন্যই ছিল 17 বছরের আন্দোলন, যার বহিঃপ্রকাশ ঘটেছিল 5ই আগস্ট। সীমান্তে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মেনে নেওয়া হবে না। পানির হিস্সা বুঝিয়ে দেওয়া না হলে ফের ফারাক্কায় লং মার্চ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 6ষ্ঠ দিনে রাজশাহীতে পদযাত্রা ও পথসভায় একথা বলেন তিনি। এ সময় ফ্যাসিবাদের বিচার, মৌলিক সংস্কারের দাবি তোলেন এনসিপির নেতারা। এছাড়া সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বলেও সাফ জানিয়ে দেন তারা। এর আগে রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হয় 6ষ্ঠ দিনের পদযাত্রা। পৌরনগরীর শান্তির মোড় স্লোগানে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড়, নিমতলা, বড় ইন্দারার মোড় পেরিয়ে কলেজ গেটে এসে পথসভা করেন এনসিপির শীর্ষ নেতারা। পরে রাজশাহীর গোদাগাড়িতে পৌঁছায় দলটির গাড়িবহর। সে সময় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাহিদ, সার্জিস, হাসনাতরা পথসভায় যোগ দেন 0 পয়েন্টে। এ সময় তরুণদের উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ ছিল সাহেব বাজার এলাকা। আমরা ছাড় দিতে পারি, কিন্তু যদি ছেড়ে দেই তাহলে হাসিনার মতো আরো স্বৈরাচার এই বাংলাদেশে তৈরি হবে। কিন্তু আগামীর বাংলাদেশে আমরা আর কোন স্বৈরাচার তৈরি হইতে দিব না। সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই। এই প্রজন্ম ব্যাট হাতে যে ছেলেটা এসছে, সন্তানকে নিয়ে যে মাটা এখানে এসছে, যেই ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে, তারা ক্ষমতার জন্য রাজপথে নামে না। জনগণের শক্তিকে ভুলে যাবেন না। জনগণকে আবেগী বলে জনগণের চাওয়াকে ছোট করে দেখবেন না। জনগণের চাওয়াকে বাস্তবায়নের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। আমরা আর ওই বাংলাদেশে ফেরত যাব না যেখানে রাষ্ট্রের পুলিশ বাহিনী, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করে, খুন করে। আমরা ঘোষণা করছি, যদি আমাদের নদীর হিস্সা, আমাদের পানির হিস্সা আমাদের বুঝে নিতে হয়, আমাদের সীমান্তকে রক্ষা করতে হয়, তাহলে আমরা আবারও লং মার্চ শুরু করব এই রাজশাহী শহর থেকে। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন, নির্বাচন ও রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে বলে মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন তিনি। বলেন, দেশে মবের ঘটনা কমে এলেও সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটেছে, আর এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার। এর আগে রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যেখানে তিনি দাবি করেন বাংলাদেশ এই মুহূর্তে কোনো জঙ্গিবাদ নেই। মালয়েশিয়া থেকে জঙ্গি সম্পৃক্ততায় কেউ দেশে ফেরত আসেননি, বরং 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে সেদেশের সরকার, এমন তথ্য জানিয়েছেন তিনি। যেহেতু আমরা আরো সময় আছে, প্রায় 5-6 মাসের মতো আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। আপনি যদি আগের সাথে তুলনা করেন, মব কিছুটা কমে আসছিল, বাট
পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে পালিত হলো পবিত্র আশুরা। হৃদয় বিদারক দিনটিতে পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকে বের হয় শোকের মিছিল তাজিয়া। বৃষ্টি উপেক্ষা করে এ সময় হজরত ইমাম হোসেনের স্মরণে পুরান ঢাকা থেকে মোহাম্মদপুর পর্যন্ত শোকযাত্রা করে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা, যাতে অংশ নেয় হাজারো মানুষ। ঐতিহ্য মেনে মর্মান্তিক এই ঘটনা স্মরণে শহরের নানান সড়কে মাতম করেছে শিয়ারা। দিনটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় রাজধানী জুড়ে। তাজিয়া মিছিলটি হোসেনি দালাল ইমামবাড়া থেকে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ঘুরে ধানমন্ডি, মোহাম্মদপুরে গিয়ে শেষ হয়। আজকে আমরা যে শোকগাথা গাচ্ছি এটা নবীর নাতির জন্য। কারবালাতে ইমাম হুসেন যেভাবে নির্মম হত্যা হয়েছেন এটাই প্রতিবাদ করছি, আমরা বুক চাপড়াচ্ছি। ইমাম হুসেন আলাইহিসসালাম 3 দিন প্রাসায় নিজে শহীদ হয়েছেন কেন আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে দেখতে হবে 10 দিন তিনি কেন কারবালায় উপস্থিত ছিলেন। এজন্য আমরা এই দিনকে ইমাম হুসেনের জন্য উৎসর্গ করে দেই। উনি কারবালার ময়দানে হক এবং ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে নিজে এবং নিজের পরিবারকে সহকারে জীবন দিয়েছেন। 14 বছর আগে যে যুদ্ধটা হয়েছে এখনো আমাদের মনে পড়লে এখনো আমাদের কান্না আসে। এই শোকের জন্য আমরা মহরম করতে আসি। সবার পথ সবার মত একই, আমরা সবাই এক হোসেনের বিশ্বাসী, ওই হোসেনকে ভালোবাসি। আমরা সবাই হোসেনের ভালোবাসার জন্য এখানে আমরা শিয়া সুন্নি কোনো ভেদাভেদ করি না। এদিকে রাজধানীর পাশাপাশি সারা দেশে নানান আয়োজনে পালিত হয়েছে পবিত্র আশুরা। শোকসভা, তাজিয়া মিছিল থেকে স্মরণ করা হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইনকে। দিনটি উপলক্ষে চট্টগ্রামের সদরঘাট থেকে বের হয় একটি শোক মিছিল। কারবালার স্মৃতিচারণ করে শোকাতুর হয়ে পড়েন মুসল্লিরা। শোকগাথার স্মরণ করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের কথা। মিছিলে কারবালা যুদ্ধের প্রতীকী নিশানা বহন করেন মুসল্লিরা। ইমাম হোসেনের প্রতীকী কফিন নিয়ে খালি পায়ে কালো পোশাকে শোক মিছিলে অংশ নেন অনুসারীরা। সম্প্রদায়গত ভেদাভেদ ভুলে অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এদিকে খুলনায় ইমামবাড়া থেকে বের হয় একটি শোক মিছিল। বৃষ্টি উপেক্ষা করে যশোরে তাজিয়া মিছিলে অংশ নেন ভক্তরা। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পবিত্র আশুরার দিনটি পালন করেছেন ইরাকের শিয়া মুসলিমরা। কারবালায় জড়ো হন হাজার হাজার মানুষ। আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট নাতি ইমাম হুসাইনকে স্মরণে 10 মুহররম শোকের দিন হিসেবে পালন করছেন তারা। শোক মিছিল ছাড়াও ইস্পাতের শিকল দিয়ে পিঠে আঘাত করে ইমাম হুসাইনকে স্মরণ করেছে শিয়া মুসলিমরা। ইরাক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে থাকা শিয়া সম্প্রদায়ের মানুষ একইভাবে ইমাম হুসাইনকে স্মরণ করেছেন। 680 খ্রিস্টাব্দ বা হিজরি 61 সনের 10 মুহররম ইয়াজিদ বাহিনীর হাতে কারবালায় শহীদ হয়েছিলেন ইমাম হুসাইন। যদিও পৃথিবীর শুরুর সময় থেকেই ইসলাম ধর্মে মুহররম মাসের 10 তারিখ বা আশুরার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইমাম হুসাইনের শাহাদাত বরণ সহ বেশ কয়েকটি ঘটনা এই দিনকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী দল দেশে ফিরছে রাত 1টায়। মধ্যরাতে রাজধানীর হাতিরঝিলে তাদেরকে সংবর্ধনা দেবে বাফুফে। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম সাহাব এবং হাতিরঝিলে আছেন ফরহাদ বিন নূর। আমরা শুরুতেই চলে যাব সাহাবের কাছে। সাহাব, জানাবেন যে মেয়েদের বহনকারী বিমানটি ঢাকায় কখন অবতরণ করবে আর সেখানে কি কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে? বাংলাদেশ নারী ফুটবল দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ ঢাকার এই বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে 1:25 মিনিটে। তবে ঘড়িতে এখন হয়তো 12টা 12, 13 বা 14 এরকম একটা সময় বাজছে। আর আমরা এই জায়গাটায় আমি সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা আরও ঘণ্টাখানেক আগেই তারা এখানে এসে উপস্থিত। অ্যাকচুয়ালি কেন আসলে এত আগে আসা এবং কেন এত অপেক্ষা সেটার কারণ হয়তো বা ইতিমধ্যেই সবাই জানেন যে যারা ইতিহাস গড়ে, যারা ইতিহাস গড়া কীর্তি লেখে, বাংলাদেশের ইতিহাসকে সব
সমৃদ্ধ করে এবং গৌরব অর্জন করে নিয়ে আসে, গৌরব বয়ে নিয়ে আসে, তাদের জন্য হয়তো একটু বেশিক্ষণ অপেক্ষা করাই যায় এবং সেই অপেক্ষার প্রহরটা আসলে আমরা এই মুহূর্তে গুনছি। এবং এই জায়গায় বাফুফের কর্মকর্তারা ইতিমধ্যে অনেকেই চলে এসেছেন, আরও কেউ কেউ আসবেন। আজকে ঋতুপর্ণা বা তহুরা খাতুনদের যাত্রাটা শুরু হয়েছে মিয়ানমার থেকে। সন্ধ্যা 7টায় তাদের প্রথম ফ্লাইট ছিল এবং সেই ফ্লাইটে চড়ে পরবর্তীতে তারা থাইল্যান্ডের ব্যাংককে রাত 9টার দিকে অবতরণ করেন এবং সেখান থেকে রাত 11:50 ফ্লাইট ধরে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তাদের। এবং এরপরে বাফুফের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা পরিচালনা পরিষদের সদস্য রয়েছেন, তারা বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের সদস্যদেরকে মিষ্টিমুখ করাবেন এবং একই সঙ্গে ফুলেল শুভেচ্ছা এবং সংবর্ধনা জানাবেন। এবং এরপরেই হাতির ঝিলে যেই আয়োজনটা আসলে হচ্ছে সংবর্ধনা জানানোর, যেই জায়গাটায় তাদেরকে গ্র্যাটিটিউড জানানো হবে, সেই জায়গাটায় কিছু প্রস্তুতি চলছে এবং সেই জায়গায় উপদেষ্টা ফারুকিরও উপস্থিত থাকার কথা রয়েছে এবং সেখানে ঘিরে নানান আয়োজন চলছে। 1:25 এখানে অবতরণ করে আনুষ্ঠানিক যেই সাদামাটা কিছুটা আয়োজন আছে সেই আয়োজন সেরেই দ্রুত সময়ের মধ্যে চলে যাওয়া হবে হাতির ঝিলের এমপি থিয়েটারে এবং সেখানে বেশ কিছু আয়োজন রয়েছে, যদিও সেটা বেশিক্ষণ আসলে দীর্ঘায়িত হবে না, কারণ লম্বা একটা জার্নি সেরে তারা আসছেন। এবং এরপরেই আমাদের দুজন ফুটবলার তারা ভুটানে লিগ খেলতে যাবেন, ঋতুপর্ণা চাকমা সহ আরেকজন জাতীয় নারী দলের ফুটবলার। সব মিলিয়ে বেশ একটা আটসাট প্রোগ্রাম বা অনুষ্ঠানের আয়োজন কিন্তু আসলে করা হয়েছে বাফুফের পক্ষ থেকে। এখন কিছু প্রশ্ন উঠছে, সেই প্রশ্নের বিপরীতে যে আসলে বেতন বোনাস যাদেরকে ঠিকঠাক মতো দেওয়া হয় না তাদেরকে নিয়ে কেন এই অতিরঞ্জিত আয়োজন, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু নানান প্রশ্ন উঠছে। তবে সেটার বিপরীতে আসলে বাফুফে সবসময় যে জাতীয় নারী দলের পাশে থাকতে চায়, তাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, সেটা জানান দেওয়ার জন্যই আসলে তাদের এই আয়োজন। হাতিরঝিলে ফরহাদ জানাবেন যে হাতিরঝিলে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে? সাবি ধন্যবাদ। আমরা দেখছি হাতিরঝিলে আমাদের যে নারী ফুটবলাররা রয়েছেন তাদের যে এএফসি এশিয়ান কাপে সরাসরি মূল পর্বে খেলবার যে সুযোগ করে নিয়েছেন, এত বড় একটি অর্জন, এই অর্জনকে ঘিরে কিন্তু তাদেরকে সংবর্ধনার আয়োজন এই হাতিরঝিলের যে এমপি থিয়েটার রয়েছে সেখানকার মঞ্চ কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে যেহেতু রাত 2:30টার দিকে তাদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হবে, সে কারণে কিন্তু একটি নিরাপত্তার ইস্যু রয়েছে। সেই নিরাপত্তার বিষয়ে আমরা এখানে দেখেছি পুলিশের সদস্যরা কিন্তু বিভিন্নভাবে এই থিয়েটারের আশপাশে গেটে রয়েছেন, তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি জোরদারের কথা বলছেন। এবং আমরা আরও একটি বিষয় দেখছি যে আমরা এখানে যারা বাফুফের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে যেহেতু এত রাতে এখানে সংবর্ধনার আয়োজন করা হচ্ছে এবং এই কারণে নিরাপত্তার কোনো ঘাটতি রয়েছে কিনা আমরা তাদের কাছেও সেটি জানতে চেয়েছি। এবং আমরা যতটুকু জেনেছি যে আসলে বাংলাদেশ নারী ফুটবল দলের দুজন খেলোয়াড় ঋতুপর্ণা এবং মনিকা চাকমা তারা মূলত আগামীকাল সকাল 7টায় ভুটানে লিগ খেলতে রওনা হবে, সে কারণে আজকে রাতেই এই সংবর্ধনার আয়োজনটি আসলে করা হচ্ছে। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে এখানে যে বাফুফের কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে রাত হলেও কোনো সমস্যা হবে না, তাদের যে কোনোভাবে হোক তারা এখানে শতভাগ নিরাপত্তার ব্যবস্থাটি নিশ্চিত করে এখানে এই আজকের এই আয়োজনটি তারা সফল করবেন। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে আমরা দেখেছি যে বাংলাদেশ নারী ফুটবল দলের যে খেলোয়াড়রা তারা মূলত একটি ঐতিহাসিক অর্জন নিয়েছে এবং আমরা দেখেছি যে 2026 সালের যে এশিয়া কাপের যে বাছাই পর্বে বাংলাদেশ নারী ফুটবল দল সেখানে বাহরাইনকে 7-0 গোলে এবং মিয়ানমারকে 2-1 গোলে এবং তুর্কমেনিস্তানকে 7-0 গোলে কিন্তু তারা হারিয়েছে। এবং আমরা দেখেছি যে এই যে এত বড় একটি অর্জন, সে কারণে কিন্তু এখানে এই গভীর রাতে এখানে আজকে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে হাতিরঝিলে এবং তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সাময়িক সবশেষ তথ্য। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল, তাদেরকে সংবর্ধনা দিতে আয়োজন করা হয়েছে হাতিরঝিলে। তারা কিছুক্ষণ পরেই দেশে ফিরবে, এ বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বৈষম্যহীন সমাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। এর আগে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও উপাচার্য সালেহ হাসান নকিব। পরে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। বৃক্ষরোপণ শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন শিক্ষা উপদেষ্টা। ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণায় তার কৃতিত্ব ধরে রেখেছে। আমরা সবসময় চেষ্টা করছি, আমাদের সামর্থ্য অনেক কম, সমস্ত সামর্থ্য যেখানে যেটুকু আছে সেটুকু সর্বোচ্চ ব্যবহার এবং উত্তরোত্তর সামর্থ্য বাড়ানো, এটাই আমাদের হবে আজকের দিনের অঙ্গীকার। ছাত্রছাত্রী দ্বারা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে আদর্শ, সেই আদর্শকে লক্ষ্য রেখে তারা যেন ছাত্র থাকাকালীন এবং পরবর্তী জীবনে তারা যেন সেটাকে উন্নত রাখতে পারে। জুলাই আন্দোলনে নিহত নারী ও শিশুদের স্মরণে সংকলন প্রকাশের ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রোববার নারায়ণগঞ্জের শহীদ শিশু রিয়া গোপ ও গৃহবধূ সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, এই শহীদদের হারিয়ে যেতে দেয়া হবে না। তিনি জানান, নিহতদের পরিবারের পাশে থাকার জন্য তার মন্ত্রণালয়ের রিসোর্স ব্যবহার করে উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, যারা শহীদ হয়েছে তাদের পূর্ণ হক যেটা রাষ্ট্র নিশ্চিত করেছে, যেটা যেন তারা ঠিক মতো পায় সে বিষয়েও কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা আমাদের মেয়েদেরকে হারিয়ে যেতে দেব না, এই কথাটা বারবার বলছি, কারণ মেয়েরা অনেক বীরত্বে গাথা তাদের আছে, কিন্তু সেই কাহিনীগুলো সামনে আসে না। তো আমি মনে করছি আমার দায়িত্ব হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখা। আমাদের যে প্রশাসন আছে তারা খুব ন্যায্যতার সাথে সুন্দরভাবে এই কাজটি করছে। যদি ভুল হয়, ত্রুটি হয়, তোমরা হচ্ছে আমাদের বাড়তি চোখ, তোমরা অবশ্যই আমাদের নজরে আনবে। জলমহলের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার সিরাজগঞ্জের রায়গঞ্জে সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনকালে তিনি বলেন, দেশে হাওর, বাওর, বিল, জলাশয় সহ সবখানেই ইজারা নিয়ে সমস্যা রয়েছে। তবে জলমহল ইজারাকে ঘিরে চলমান এই সংকট নিরসনে নীতিমালার পরিবর্তন আনা হচ্ছে। তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনে ঝুঁকি নিয়ে রাজপথে নামা তরুণদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের উদ্যোগ না নিতে পারলে সেটি হবে সরকারের ব্যর্থতা। প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছে সেখানকার জলমহলে একমাত্র অধিকার এই মৎস্যজীবীদের, আর কারো না। এটা আমাদেরকে প্রতিষ্ঠা করতেই হবে এবং সেটাই করার জন্য আমরা প্রকল্প নিয়ে পারি, সরকারকে নানাভাবে বুঝায় পারি, আমরা সেটা করব। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি মসজিদের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। স্বজনরা জানান, শনিবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে নিখোঁজ হয় ওই ছাত্রী। সকালে স্থানীয় একটি মসজিদের ছাদে তার মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চট্টগ্রামের রওজানে দুর্বৃত্তের গুলিতে সেলিম নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে। উপজেলার কদলপুর এলাকায় প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম এক আত্মীয়ের জানাজা নামাজ শেষে মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে কদলপুরে ঈশান ভট্টের হাটে পৌঁছলে অটোরিকশা থেকে কয়েকজন যুবক তার মাথায় গুলি করে।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রওজানের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় তদন্ত ও মামলা সহ আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, নিহত সেলিম দীর্ঘদিন এলাকায় ছিলেন না। সম্প্রতি এলাকায় এলে আধিপত্য নিয়ে আরেকটি পক্ষের সাথে বিরোধ সৃষ্টি হয়। গাজীপুরের টঙ্গীতে গৃহকর্মী কিশোরীকে পাশবিক নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রোববার তামিরুল মিল্লাত ট্রাস্ট এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান, ওই কিশোরী দীর্ঘদিন ধরে নজরুল ইসলামের বাসায় কাজ করছিলেন। কাজে ভুল হলেই চরম অমানবিক নির্যাতন চালানো হতো তার উপরে। সকালে আবারও মারধরের পর ভুক্তভোগী কিশোরী পাশের ফ্ল্যাটে আশ্রয় নেয়। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। নির্যাতনের শিকার গৃহকর্মী কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়া সহ 5 দাবিতে 48 ঘণ্টা পণ্য পরিবহন ধর্মঘট পালন করেন জেলার ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে সিলেটে পণ্য পরিবহন। কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পণ্য পরিবহন কর্মবিরতিতে অনেকটা স্থবির হয়ে পড়েছে বাণিজ্যিক এলাকাগুলো। এতে পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট শ্রমজীবীরা বাধ্য হয়ে অলস সময় পার করছেন। সিলেট ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়। পাথর কোয়ারি খুলে দেয়া, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথর পরিবহনকারী ট্রাক ও চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামে তারা। পরিবহন শ্রমিকরা জানায়, জেলায় সকল মালিক শ্রমিক এক হয়ে আন্দোলনে নেমেছেন। তাদের দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সিলেট হিসাবে আমার দাবি আছে ভাই, আমার পাথর কোয়ারি ছাড়াই দেওয়ার। আমরা অতখান দূর থেকে আইলে আমরা তো কষ্ট করি সকালের সময় আইয়া তখন মাল লইয়া যাইতাম পারলাম না। অবরোধও যাই না, আমরা চিন্তা করতাম ভাই ফেট কিলা বাঁচতো, ফিট কিলা ঘুরতো। পরিবহন ধর্মঘট ডাকার ফলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে। এই যে আমাদের এই চাউল বাজারে প্রায় 70 থেকে 80টা চাউলের দোকান আছে, এরপরে পেঁয়াজ পট্টি আছে, আলু পট্টি আছে, এগুলার অনেক টাকার ক্ষয়ক্ষতি। এখানে বাইরের কাস্টমার আসতেছে না। ভূমিদস্যুদের হাত থেকে খুলনার কপিলমণি ভারত চন্দ্র হাসপাতালের অবকাঠামো নির্মাণ কাজ সমাপ্ত করে হস্তান্তর লোকবল নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাইগাছা উপজেলার কপিলমণিতে হাসপাতালের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কপিলমণি প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় নানান শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় হাসপাতালের জায়গা দখলের চেষ্টায় ভূমিদস্যুদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাণিজ্য সহ বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়গুলো নিয়ে ব্রাজিলের রিও শহরে শুরু হয়েছে 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। যুক্তরাষ্ট্রের অন্যান্য আমদানি শুল্কের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে প্রস্তুত সদস্য দেশগুলো। 2 দিনের এই শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা এবং সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার জোরদারের ওপর আলোকপাত করা হবে। এছাড়া স্বাস্থ্যসেবা খাত, বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আঞ্চলিক নিরাপত্তার ইস্যুগুলো এজেন্ডায় আছে। প্রথমবারের মতো সম্মেলনে নেননি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এদিন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় সম্মেলনে উপস্থিত না থাকলে ভার্চুয়ালি যুক্ত হতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবারের সম্মেলনে যোগ দেননি। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিওতে দাবি করা হয়, শনিবার আশুরা উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেছেন সর্বোচ্চ এই নেতা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। গেল 13 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল খামেনিকে। সর্বোচ্চ এই ধর্মীয় নেতাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুদ্ধকালীন ওই 12 দিনে আগে থেকে
ধারণকৃত ভাষণের মাধ্যমে ইরানের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন খামেনি, যদিও প্রকাশ করা হয়নি ভিডিও ধারণের স্থান। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় 21 শিশুসহ প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 68 জনে। সন্ধান মেলেনি গুয়াডালুপে নদীর ধারে গ্রীষ্মকালীন ক্যাম্প করতে আসা 11 কন্যা শিশুর। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট আশ্বস্ত করেছেন ভিন্ন ভিন্ন ইউনিট ব্যবহার করে দিনরাত 24 ঘন্টা জুড়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিবিসি বলছে 4 জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই নদীর ধারে এসেছিলেন ক্যাম্প করতে। আচমকা বন্যার পানি লোকালয়ে প্রবেশের সময় ঘুমের মধ্যেই ভেসে গেছেন কেউ কেউ। অঙ্গরাজ্যটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত কার কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ভোররাত থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে বন্যা কবলিত 850 বাসিন্দাকে। তবে বিপদ এখনও কাটেনি বলে আশঙ্কা মার্কিন আবহাওয়া দপ্তরের। তারা বলছেন, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিরোধের পর নিজেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দলের নাম দিয়েছেন আমেরিকা পার্টি। শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী। যুক্তরাষ্ট্রের প্রচলিত রিপাবলিকান ও ডেমোক্রেটদের দুই দলীয় ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তিনি নতুন দল গঠন করেছেন বলে উল্লেখ করেছেন। তবে মাস্কের এই ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। এমনকি মার্কিন ধনকুবের দলটি যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রায় $250 মিলিয়ন খরচ করেছিলেন এবং তার প্রশাসনে কাজও করেছিলেন। কিন্তু নতুন ব্যয় নীতিকে কেন্দ্র করে দুজনের মধ্যে মতপার্থক্য তৈরি হয়। সবশেষ বিগ বিউটিফুল বিলটি আইনে পরিণত করায় মাস্ক সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দিতে এই বিলটি করা হয়েছে। এবারে খেলার খবর। সাফের গন্ডি পেরোনোর স্বপ্ন পূরণ হয়েছে। এটি জীবনের সবচেয়ে বড় অর্জন। তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেওয়ার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফইদা খন্দকার। পরীক্ষা নিরীক্ষার চ্যালেঞ্জ উতরে যেতে পেরে সন্তুষ্ট হেড কোচ পিটার বাটলারও। বলে বোঝানোর মতো না, এত আনন্দ। যে টার্গেট নিয়ে আসছে সেটা ফুলফিল করতে পারছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এই জয়টা কত বড় জয় তোমার ক্যারিয়ারে? আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়, যেটা আমি সবসময় বলতাম যে সাফের গন্ডি পেরিয়ে আমরা যেন এশিয়াতে যেতে পারি। তো আল্লাহ আমার কথা রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়। নেক্সট টার্গেট হচ্ছে এখন যাওয়ার পরে হচ্ছে সাফ আন্ডার 20 আছে, তো আগে ওটা নিয়েই চিন্তা করতেছি। In many respects caught between a bit of a rock and a hard place, whether to like change the team totally and use it as an experiment for an under-20 game next week. But then I just thought, no, we want to finish on a strong note and a positive note. Just really proud of the girls. I just think they've followed the game plan and they've really applied themselves in a professional manner. Worked, great work ethic. We've got a great working environment now, and we can see by the youngsters and the young players coming through. শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়কে গুরুত্বপূর্ণ বলে মানছেন ক্রিকেটার মোহাম্মদ মিথুন। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়েও করলেন ভূয়সী প্রশংসা। দলের ফিল্ডিং বিশ্বমানের না হলেও জানালেন উন্নতি করতে বেশ খানিকটা সময় দরকার। এই উইনিংটা টিমের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, যে টিম হিসেবে আবার নিজেদের কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট ছিল আমি মনে করি। অ্যাজ এ ফিল্ডিং ইউনিট কখনোই ইন্টারন্যাশনাল লেভেলের ছিলাম না, তো এটা ইমপ্রুভ হতে সময় লাগবে। সব কিছু ওভারনাইট চেঞ্জ হয়ে যায় না। তো আমি শিওর যে কোচ এগুলো নিয়ে কাজ করছে। ও তো আসলে এজ লেভেল থেকেই ক্যাপ্টেন্সি করার হ্যাবিট আছে, আর ওর আমি যেটা মনে করি ওর ম্যান ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব ভালো, মাশরাফির মধ্যে যেটা ছিল। তো আমার মনে হয় যে ও ভালো করবে, কারণ বাংলাদেশ ক্রিকেটে চলতে গেলে শুধু নলেজ হলে হয় না, ম্যান ম্যানেজমেন্ট পার্টটাও অনেক ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে 16 রানের জয় দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশের ক্রিকেটে স্বস্তি ফিরে এসেছে। ম্যাচের শেষ দিকে রান পাওয়া
তানজিম হাসান সাকিবের কথা আলাদাভাবে সংবাদ সম্মেলনে স্মরণ করেন অধিনায়ক মিরাজ। আর ম্যাচে 5 উইকেট শিকার করা তানভীর কৃতজ্ঞতা জানান অধিনায়ক মিরাজের প্রতি। আমাদের টিমের ভিতরে ওই বুস্ট আপটা ছিল, সেজন্য কিন্তু আজকেও কিন্তু দেখেন আমরা অনেক রকম ব্যাটিং ক্লাবস করেছি, তারপরে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। বিশেষ করে আমি অবশ্যই একটা ক্রেডিট দিতে চাই তানজিম সাকিবকে, ও যেভাবে ব্যাটিং করেছে লাস্টের দিকে, কারণ ওর রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং ও যেভাবে হাসারাঙ্গাকে অ্যাটাক করেছে আমার কাছে মনে হয় ওর 33 রানটা টিমের জন্য জয়ের অনেক ইম্পর্টেন্ট ছিল। কারণ এই উইকেটে লাস্ট উইকেটে 220 রান যদি হতো আর 250 রান, দুই রকম সিনারিও। সো অবভিয়াসলি ওকে ক্রেডিট দিতে চাই এবং ওভারঅল আমাদের টিমের ভিতরে সবার কনফিডেন্ট ছিল এবং সবাইকে বুস্ট আপ করেছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং সবার ভিতরে ওই আত্মবিশ্বাসটা ছিল যে আমরা ঘুরে দাঁড়াতে পারি। প্রথম 2 ওভারে আমি যখন 22 রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে বলল যে তানভীর বোলাররাই মার খায়, তুই পারবি, ঠিক আছে, আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তুই সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর, তোর ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নাই, তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি, আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে। এজবাস্টনে 2 ইনিংসে 430 রানের ইতিহাস করা পারফরমেন্সের রেকর্ড বই কাঁপালেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে এখন তার ব্যাট নয়, বরং বিতর্কের জন্ম দেওয়া একটি টাইটস, যা টেনে আনতে পারে 250 কোটি স্পন্সরশিপ চুক্তিতে শঙ্কার মুখে। ভারতের দলের স্পন্সর জার্মান স্পোর্টস জায়ান্ট অ্যাডিডাস। বিসিসিআই এর সঙ্গে 2023 সালে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ী 2028 সাল পর্যন্ত খেলোয়াড়রা শুধু অ্যাডিডাসের পোশাকই পরতে পারবেন। অথচ এজবাস্টনের দ্বিতীয় ইনিংসে মাঠে নামার সময় শুভমান গিল পরেছিলেন নাইকের ব্র্যান্ডের টাইটস, যা এখন রীতিমতো বিতর্কের রূপ নিয়েছে। চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে অ্যাডিডাস চাইলে বাতিল করতে পারে চুক্তি, এমনকি দাবি করতে পারে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ। যদিও বিসিসিআই এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে গিলের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে বলে জানা গেছে। এই ঘটনায় বিসিসিআই এর ক্ষতি হতে পারে 250 কোটি টাকা। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।